স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে, এবং আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন স্টুডিওতে সিনিয়র সাংবাদিক খাজা মঈনুদ্দিন। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। এবং একই সাথে দর্শক আমাদের সাথে অন্যান্য অতিথিরাও যুক্ত আছেন এবং আলোচনার পর্যায়ক্রমে আরও অন্যান্য অতিথিরাও যুক্ত হবেন। সংসদেরই নানা খবর, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলের নেতা, তাদের যে বক্তব্য সেগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে অন্যান্য অতিথিরা এর মধ্যে যুক্ত হয়েছেন। কামরুজ্জামান রতন, সংসদ সদস্য এবং একই সাথে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির, আছেন ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, মহাসচিব আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশনের, এবং রেজাউল করিম, লেখক এবং গবেষক। আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাই এবং ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা যদি আলোচনা শুরু করি আপনাকে দেখা যাবে, সেটি হচ্ছে যে আজকের সংসদ প্রথম অধিবেশন ত্রয়োদশ সংসদের সেটি শেষ হলো, এবং সেখানে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা খুব পরিষ্কার করে বলেছেন যে সংসদকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। অতীতের ইতিহাস থেকেই আসলে বলা যায় এটা মাননীয় প্রধানমন্ত্রীর এক ধরনের বার্তাও বলা যায় যে যেভাবে সংসদ ব্যর্থ হয়েছে তার জন্য নানা ধরনের রাজনৈতিক সংকট দেশে তৈরি হয়েছিল। সেটিকে মাথায় রেখেই হয়তোবা তিনি এই বক্তব্যটি বারবারই মনে করিয়ে দিয়েছেন। আপনার দৃষ্টিতে যদি একটু জানতে চাই। সরকার তো নতুন সরকার ক্ষমতা এসে তারেক রহমান নিজেও প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, এবং উনি যেহেতু 17 বছর দেশের বাইরে ছিলেন, উনি নতুন করে চিন্তা করে নতুন প্রজন্মের নেতা হিসেবে, যদিও ওনার বয়স 60-এর কাছাকাছি, কিন্তু উনি কার্যত নতুন প্রজন্মের নেতা। কারণ বাংলাদেশের রাজনীতির যে উত্তরণ হচ্ছে সেই উত্তরণের উনিও পার্ট। সেই হিসাবে উনি এই সংসদে প্রধানমন্ত্রী হয়ে এবং সংসদ নেতা হয়ে উনি একটু শুভ দিকে ইঙ্গিত করবেন, সেটাই ওনার স্বাভাবিক চাওয়ার কথা। কিন্তু একই সাথে হতে পারে, আমি অনুমান ভিত্তিক বলবো, যারা আছেন অন্য বক্তা তারা হয়তো আমার থেকে বেটার বলতে পারবেন এই বিষয়ে। আমি অনুমান করছি যে উনি হয়তো ধরে নিয়েছেন সংসদের এই কয়েকদিনের যে প্রসিডিং, যে আলোচনাগুলো হয়েছে, সেখানে ক্ষেত্রভেদে কিছু উত্তেজনা হয়েছে, কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা নিয়ে ডিবেট হয়েছে, ইতিহাস চর্চা হয়েছে, রাজনৈতিক যে সমস্ত ডিবেট হয়েছে, জুলাই সনদ বলেন, অন্য অর্ডিন্যান্স বলেন, ওগুলো যৌক্তিক, ওগুলো তো রাজনীতির পার্টের অংশ ছিল। কিন্তু এর বাইরে অনেক সময় ব্যক্তিগত খোঁচাখুচির যে জায়গাগুলো আমরা দেখেছি, কিছু কিছু সময় উত্তেজনা হয়েছে। সেগুলো আশ্চর্যজনক না, কিন্তু হয়তো প্রধানমন্ত্রী হিসেবে বা সংসদ নেতা হিসেবে উনি হয়তো এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। কিন্তু আরেকটা হলো যে মনে রাখতে হবে আমাদের যে প্রায় 2 দশক কিন্তু গণতন্ত্রের চর্চা বা পার্লামেন্টারি অ্যাক্টিভিটি সেইভাবে ছিল না। 2008-এর যে ইলেকশনের পরে যে পার্লামেন্ট, সেটাও কিন্তু বিএনপি অতিশয় ক্ষুদ্র একটি পার্টি হিসেবে ছিল। সংসদ সেভাবে ইফেক্টিভ হওয়ার সুযোগ কম ছিল। এরপরের 3টি পার্লামেন্ট বা আড়াইটি, যদি 2টা এবং আরেকটা কয়েক মাসের, সেখানে তো গণতন্ত্রের চর্চা একেবারে ছিল না, শুধু পার্লামেন্ট ইফেক্টিভ ছিল না। এটা আমাদের জন্য জাতি হিসেবে নতুন যাত্রা। সেই হিসেবে প্রধানমন্ত্রীর যে আহ্বান এবং উদ্বেগ, সেটা আমি মনে করি আমাদের জন্য জাতি হিসেবে আশাব্যঞ্জক। কারণ হচ্ছে উনি যদি এই উদ্বেগটা প্রকাশ না করেন তাহলে বুঝতে হবে সব ঠিকঠাক আছে। উনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, উনি ভেতর থেকে দেখে বুঝেছেন যে সব ঠিকঠাক নেই। আমি মনে করি যে সংসদ কার্যকর করার জন্য কয়েকটা জিনিস নিশ্চিতভাবেই দরকার। একটা হচ্ছে আলোচনার যে উত্তেজনা, এর সাথে হিউমার যুক্ত হওয়া দরকার। আপনি কেন বলছেন হিউমার? সংসদে কিন্তু হিউমারটা সারা পৃথিবীর রেওয়াজ এবং মানুষকে খুব অ্যাট্রাক্ট করে। এই হিউমার মানে ইন্টেলিজেন্ট মানুষ, ইন্টেলিজেন্ট এমপি ছাড়া তো হিউমার করতে পারবে না। সুতরাং এই হিউমারাস আলোচনা হলে সম্পর্কটা উন্নয়ন হয়। আরেকটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে যেহেতু অনেকেই নতুন সংসদ সদস্য হিসেবে এসছেন, পুরনোরাও চর্চার বাইরে অনেকখানি ছিলেন, আমাদের সংসদ সদস্যদের যে মূল কাজ, বাজেট মেকিং, ল মেকিং, এই যে মূল কাজগুলো, সেইগুলোর ব্যাপারে অনেক সময় ব্যত্যয় ঘটে। বিশেষ করে বাজেট মেকিংয়ের ব্যাপারে সংসদ সদস্যদের অধিকাংশই আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ থাকে, ইনফরমেশন গ্যাপ থাকে, আগ্রহের অভাব থাকে, অনেক ক্ষেত্রে টেকনিক্যাল মনে করা হয়। আর ল মেকিং তো আমাদের অনেক ক্ষেত্রে ক্লারিক্যাল, সংসদের এখানে রাবার স্ট্যাম্পিং করা হয়। এই জায়গাগুলো যদি ফোকাস করা হয় তাহলে সংসদ সদস্যরা এক হচ্ছে তারা মোর ইনফর্মড হবেন, ইনফর্মড ডিসিশন নিতে পারবেন, কার্যকর আলোচনা করতে পারবেন। তারা নিজেরাও অনেক বেশি এম্পাওয়ার্ড ফিল করবেন যে সংসদ সদস্য হিসেবে আমার যে মূল কাজ, ওইটা যখন স্যাটিসফ্যাক্টরিলি করতে পারবেন, ওনার ভূমিকাটাও গর্বিত হবে এবং আমরা জাতি হিসেবে উপকৃত হবে, এবং সংসদের যে আলোচনা সেগুলো দেখে আমাদের আশা করি ভালোও লাগবে।
অবশ্যই। আমাদের সাথে এর মধ্যে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন কামরুজ্জামান রতন, মাননীয় সংসদ সদস্য। আপনার কাছ থেকে যদি একটু আশা করি আমরা তাকে সংযুক্ত করতে পেরেছি। কামরুজ্জামান রতন, বলবেন আজকে যেহেতু আপনিও সংসদে ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই যে সংসদ যাতে ব্যর্থ না হয় তার জন্য তার যে এক ধরনের আহ্বান, সেটা আর কোন কোন প্রেক্ষাপটে তিনি আসলে এই ব্যাখ্যাটা দিয়েছেন? আমি প্রথমবার পার্লামেন্টে গিয়েছি। পার্লামেন্টে আজকে মানে শেষ বক্তব্যের আজকে পর্ব ছিল। আসলে আমি সদস্য হিসাবে এই প্রথম আজকে যে জিনিসটা উপভোগ করলাম এবং এটা হৃদয় দিয়ে আমি ধারণ করলাম। আর অতীতে নন পার্লামেন্টেরিয়ান একজন দর্শক হিসাবে আমি অনেক পার্লামেন্টের সেশন দেখেছি, সরকারি দল এবং বিরোধী দল, এবং পরস্পর প্রতি যে শ্রদ্ধাবোধ এবং আবেগ এবং দায়িত্বশীল যে কথাবার্তা আজকে পার্লামেন্টে হলো। আজকের যুগে তো সবই তো থেকে যাবে। আজকের যে দৃশ্যগুলো, এটাও দীর্ঘদিন যদি এই কথার উপর এবং এই পার্লামেন্টের যে পরিবেশ, এই পরিবেশটাকে যদি আমরা সত্যিকার অর্থে আজকে যা দেখলাম, এটা হয়তো ক্যামেরায় বন্দি থাকবে, কথাগুলি রেকর্ডেড থাকবে। বাংলাদেশের মানুষ সবচেয়ে খুশি হবে দুই পক্ষ থেকেই, যতগুলো দায়িত্বশীল মানুষ, সেটা রাষ্ট্রের হাউস অব দ্য আজকের যে লিডার বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিরোধী দলের যে নেতা, ওনারা যে পরস্পর কথাগুলো বললেন, এবং অপরাপর বিএনপির মহাসচিব সালাউদ্দিন সাহেব এবং ওই পক্ষ থেকে জনাব তাহের সাহেব যতগুলো কথা বললেন, এগুলো আমি ব্যক্তিগতভাবে আশা করব এটা মানুষ বিশ্বাস করতে চায়, এই পরিবেশটা সবসময় দেখতে চায়। তাহলে কি হবে? ওই যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই বাংলাদেশটা আমার সবার, এই মানচিত্রটার জন্য আমরা সবাই, মানচিত্র রক্ষার জন্য যেরকম আমরা সবাই যদি আমরা এক থাকি, এই দৃশ্যটা মানুষ হৃদয় দিয়ে ধারণ করবে এবং বাংলাদেশটা অনেক দূরে এগিয়ে যাবে। দেখেন, তারেক রহমান তো একটা লিজেন্ডার একটা মানে পরিবার। এই কারণে বলবো, ওনার বাবা ওনার মা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। ওনার দীর্ঘদিন একটা কষ্ট না, জীবনের একটা এমন একটা মুহূর্ত থেকে উনি আবার কামব্যাক করে বাংলাদেশে আসছেন এবং এসে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী মানে কি দায়িত্ব নিলেন। পাশাপাশি ওনার একটা পারিবারিকভাবে একটা ঐতিহ্যগতভাবে ওনার ভিতরে একটা শিক্ষা ছিল, প্লাস লন্ডনের মতো জায়গায় উনি আজকে একটা স্কুলের বর্ণনা দিয়েছেন। এরকম ভাবে কিন্তু উনি অনেক কিছু দেখেছেন, দেখে উনি কিন্তু এটা হৃদয়ে ধারণ করেছেন এবং বাংলাদেশে এটা প্রয়োগ করবেন, এই ইমপ্লিমেন্টটা যে উনি করবেন এই জন্য প্রস্তুত। আমার মনে হয় আজকে বিরোধী দলের নেতাও যেভাবে কথা বলেছেন, একটা কথা দেখেন আজকে বক্তব্যের সময় আমি খুব কৌতূহলী একটা একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আমি একটা কাজ করেছি। প্রথম থেকে দেখলাম জনাব তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আল্লাহর নামে শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর উপর শুকরিয়া স্বরূপ যতগুলো কথা বললেন, তখনই আমার একটু চুটটা আমার এত ভালো লাগতেছিল। এবং শুরুতেই প্রধান বিরোধী দলের নেতাকে উনি কতবার অ্যাড্রেস করেছেন জানেন? 31 বার। এইটা বাংলাদেশের পার্লামেন্টে কখনো কোনো কেউ কি বলতে পারবে? এই দৃশ্যটা কেউ কখনো পূর্বে দেখেছে? এবং আজকে সবচেয়ে যে অভাবনীয় যে দৃশ্যটা, যখন বিরোধী দলের নেতা বক্তব্য দিয়েছেন, ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল সবাই সমস্যার টেবিল চাপড়িয়ে মানে ঐক্যমত এবং একমত পোষণ করে যতগুলো ভালো দৃশ্য এবং ভালোগুলো যেখানে আমরা ঐক্যমত হবো দেশের জন্য, গণতন্ত্রের জন্য, সেম তারেক রহমান বাংলাদেশের ট্রেজারি ব্যাংক থেকে যখন প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য দিয়েছেন, পুরো হাউস কিন্তু ওনাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে, এইভাবে কিন্তু টেবিল চাপড়িয়ে একটা অভিনন্দন জানিয়েছে। এই দৃশ্য বাংলাদেশের মানুষ আমার মনে হয় এই 54 বছর ইতিহাস কেউ দেখেনি। সুতরাং এই দৃশ্যটা শুধু ক্যামেরাবন্দি নয়, এই দৃশ্যের মধ্যে যতগুলো কথা হয়েছে, এই কথাগুলো মানুষের বাস্তবে রূপ দেখতে চায়। আমরা সেই কথা নিয়েই পরবর্তীতে আলোচনা করব। আমরা একটু ছোট করে মন্তব্য নিতে চাই ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ আপনার কাছ থেকে। নিশ্চয়ই সংসদের নানা খবরাখবরের দিকে আপনাদেরও নজর থাকে এবং যেহেতু আজকে মাননীয় প্রধানমন্ত্রী বারবারই তার শেষ বক্তৃতায় বলেছেন যে সবাই একসাথে কাজ করা, দেশের জন্য কাজ করা এবং এই সংসদকে কোনোভাবেই যাতে ব্যর্থ হতে না দেওয়া হয়, সেই প্রচেষ্টায় যেন সবাই আমরা থাকি। আপনার কাছ থেকে এই বিষয়ে যদি মন্তব্য নিয়ে নিই একটু। জি, ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত আলোচক মন্ডলী সহ দেশ বিদেশে যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে প্রথম অধিবেশনের আজকে সমাপনী দিনে প্রধানমন্ত্রী অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিশেষ করে দুইটা বিষয়, স্থিতিশীল একটি সংসদ তিনি প্রত্যাশা করেন, একই সাথে কেউ কাউকে আমরা ব্যর্থ করতে চাইবো না।
আমরা কেউ কাউকে ব্যর্থ করতে চাইবো না, কারণ এখানে ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে। এ ধরনের অনেকগুলো বিষয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসেছে। একই সাথে প্রধান বিরোধী দল প্রধান বিরোধী নেতা যিনি আছেন ডক্টর শফিকুর রহমান, তিনি অনেকগুলো চমৎকার বিষয় বলেছেন। এবং আমরা যেন ইতিহাসে পড়ে না থাকি, আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নেই, এবং পাশাপাশি বাংলাদেশের যে অবকাঠামোগত উন্নয়নের যে বঞ্চনার যে জায়গাগুলো আছে, শিক্ষা, স্বাস্থ্য, পররাষ্ট্রনীতি সহ সবগুলো জায়গায় প্রায়োরিটি দেওয়ার কথা তিনি বলেছেন। আমার কাছে মনে হয়েছে আজকের সমাপনী অধিবেশনের যে অধিবেশনটা হয়েছে একটি চমৎকার অধিবেশন হয়েছে। সরকারি দল বিরোধী দল উভয় পক্ষেই প্রাণবন্ত আমরা দেখেছি। মাঝখানে এই 2 মাসের 25টি অধিবেশনে কিছু জায়গা আছে যেগুলো আমাদের সবার জন্য কষ্টকর ছিল, কারণ এই সংসদ আর 10টা সংসদের মতো নয়। কারণ এই সংসদ অনেক রক্তের বিনিময়ে সংসদটা পেয়েছিলাম। দেশ বিদেশে কোটি কোটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে রক্ত দিয়ে এই সংসদে যাত্রা শুরু হয়েছে সেই জুলাই সনদ বাস্তবায়ন হবে, এরকম একটা প্রত্যাশা ছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে জুলাই সনদকে কেন্দ্র করে এই সংসদের পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে। 72 সংবিধানকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে কথা হয়েছে, এগুলো অনেক আলোচনা হয়েছে। এবং আমরা দেখেছি অনেক ক্ষেত্রে সংসদ সদস্যরা ব্যক্তিগতভাবে কটাক্ষ করে কথা বলেছেন, দলকে কটাক্ষ করেছেন। আমার মনে হয় যে এই সংসদ আরো অর্থবহ হতো যদি যে রক্তের জন্য যে কারণে আমাদের 1400 ব্যক্তির শহীদ হয়েছে, আমাদের যুবকের রক্ত দিয়েছে, আমরা যদি সেই জুলাই সনদের বাস্তবায়ন করতে পারতাম, তাহলে এই সংসদ আরো অর্থবহ হতো আমি মনে করি। আচ্ছা, আপনার জুলাই সনদের প্রসঙ্গ টেনেছেন, নিশ্চয়ই আমরা আলোচনা করব, সেটি নিয়ে রেজাল্ট করি। আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে ছোট করে মন্তব্য নিতে চাই। এই যে সরকার এবং বিরোধী দলের পরস্পরের প্রতি এক ধরনের আমরা দেখেছি শ্রদ্ধাবোধ, এক ধরনের যেই সহমর্মিতা এবং বেশ গুছানোভাবে হয়তো তর্ক বিতর্ক হয়েছে, অনেক বিষয় দ্বিমত হয়েছে, কিন্তু এক ধরনের আমরা দেখেছি যে সহযোগিতাও আসলে ছিল একে অপরের প্রতি, যেটি আমাদের দেশের মতো পার্লামেন্টে হবে এটি আসলে কল্পনা করা যায় না। আপনি কিভাবে দেখেছেন এই প্রথম অধিবেশনটি? ধন্যবাদ আপনাকে। আমি এক কথাই বলবো, আমি আমার বিশেষ করে 91 সাল থেকে শুরু করে এই পর্যন্ত পার্লামেন্টের বিভিন্ন স্টেটমেন্ট, স্পিচেস বা বিভিন্ন ভিডিও বক্তব্য দেখার শোনার সুযোগ হয়েছে। বাট এই প্রথম আমি এক্সেপশনাল একটা স্টেটমেন্ট দেখেছি, যেটা দেখার সময় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, আমি তখন ওখানে উপস্থিত ছিলাম, আমার ঠিক পেছনে আপনাদের 71 টিভির সিও শফিক ভাই বসা ছিলেন, তিনিও আবেগতাড়িত হয়ে গিয়েছিলেন, আমিও আবেগতাড়িত, আমার পাশে আরো কয়েকজন ভদ্রলোক ছিলেন, সবাই আবেগতাড়িত তার বক্তব্য শুনে। এবং আমি ঠিক ওই মুহূর্তে আমি প্রধানমন্ত্রীর পার্সোনাল মোবাইলে, আমি হোয়াটসঅ্যাপে আমি একটা টেক্সট ড্রাফট করে তাকে পাঠিয়েছি। আমি এক্স্যাক্টলি যে কথাটা তাকে লিখেছি যে আই স প্রেসিডেন্ট জিয়াউর রহমান while you had been giving speeches. তার সে যখন বক্তব্য দিচ্ছিল মনে হচ্ছিল যে আমি যেন জিয়াউর রহমানকে দেখতে পাচ্ছি। কারণ কি, তার বক্তব্যের মধ্যে জিয়াউর রহমানের মতো সেই ধৈর্য, সেই ম্যাচুরিটি, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, বিরোধী দলের প্রতি শ্রদ্ধাবোধ এবং দেশের প্রতি তার দেশপ্রেম, জিয়াউর রহমান যেভাবে দেশটাকে আগে দেখতেন, কান্ট্রি ফার্স্ট, ঠিক একই ফরম্যাটে তারেক রহমান যেভাবে কথাগুলো বলে গেলেন। এবং আমি তাকে দ্বিতীয় একটা লাইন লিখেছিলাম যে জিয়াউর রহমান আমাদের ন্যাশনাল, যে আমাদের হিরো ছিল, যে আমাদের জেনারেল, যাকে আমরা মনে পড়ে ভালোবাসতাম, আজকে ঠিক একইভাবে আপনার প্রতি সেই ভালোবাসা জেগে উঠছে। এবং আমি জাস্ট মূল কথাটা ফিরি যে এই বক্তব্যটা কেন এরকম, ওয়াই, কারণ হলো উনি বিরোধী দলকে জাস্ট এরকম একটা কথা বলেছে যে যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরাও ব্যর্থ, ইফ ইউ আর ফেইল্ড দেন উই আর অলসো ফেইল্ড। আপনি চিন্তা করেন যে তার শ্রদ্ধাবোধের মাত্রাটা কোথায়। এবং তার পরক্ষণে তিনি একটা কথা বলেছেন যে আমি যেই চেয়ারে বসি এই চেয়ারটা মনে হয় যেন একটা আগুনের কোনো কয়লা বা কোনো টুকরা, যে মনে হচ্ছে এখানে সর্বক্ষণ একটা জ্বালা পোড়া। এবং তিনি বলছেন যে এই চেয়ারটা এমন একটা চেয়ার যেই চেয়ারে বসে সব সময় জনপ্রিয় কথা, পপুলার কথা বলা যায় না। আপনি চিন্তা করেন কথাটার গভীরতা কত বেশি, যে একজন প্রধানমন্ত্রী চেয়ার থেকে দাঁড়িয়ে একটু ডানে সরে যে বিরোধী দলের নেতা তাদের দিকে এবং স্পিকার দিকে তাকে তিনি বলছিলেন যে এই চেয়ারটা ঠিক, আমি যদি আপনাকে দেখাতাম ভঙ্গিমা, যে ঠিক বাম হাত দিয়ে, যে এই চেয়ারটা হচ্ছে এমন একটি চেয়ার যেই চেয়ারে কেউ বসে সব সময় জনপ্রিয় কথা বলতে পারে না। এবং এই কথাটার ব্যাকগ্রাউন্ড ছিল এটা যে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে বিরোধী দলীয় অনেক নেতারা তার অনেকগুলো বক্তব্যে হাততালি দিয়েছে। আমার মনে হয় আমার সারা জীবনে আমি আজকে
সরকারি দলের এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে একই হাততালি বক্তব্য, এবং বিরোধী জামাতের পক্ষ মতো থেকে বিরোধী দল। আসা সেটি নিশ্চয়ই একটু অন্যরকম। আমরা আলোচনা করতে থাকবো, তবে সেটি বিরতির পর। আমাদের বিরতির সময় হয়ে গেছে, আপনারা সবাই আছেন আমাদের সাথে। দর্শক, বিরতির সময় হয়ে গেল। বিরতির পর ৭১ জার্নালে নিশ্চয়ই আবারও যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে। আমরা আলোচনা করছিলাম সংসদ অধিবেশন নিয়ে। দর্শক, দেখছিলাম আমরা অন্যান্য সংবাদ ভিত্তিক টেলিভিশনের শিরোনাম। যথারীতি শিরোনাম আসলে সংসদ অধিবেশনেরই নানা বক্তব্য, কারণ মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন এবং একই সাথে বিরোধী দলের নেতা বক্তব্য দিয়েছেন, সাথে বক্তব্য দিয়েছেন আমরা জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার মন্ত্রীর প্রসঙ্গে যাবার আগে আমরা যদি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে একটু আসি, তিনি আজকে সংসদকে বলেছেন যে নির্বাচন যাতে বিলম্বিত না হয় সেজন্য বিএনপি জুলাই সনদে আপোষ করেছে। আমরা একটু যদি আসতেই চাই কামরুজ্জামান রতন আপনার কাছে এই বিষয়টি নিয়ে, জুলাই সনদে আপোষ করার বিষয়টি যদি একটু বিস্তারিত বলতেন। আপোষ বলতে আমি যতটুকু বুঝেছি, জনাব সালাউদ্দিন ভাই যা বুঝিয়েছেন, এখানে নির্বাচনটা 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা হোক অনেকে চায়নি। তো এই নির্বাচনটা যেন একই ডেটে হয়েই যায়, মানে এটার মধ্যে কোনো যদি কিন্তু বা কোনো ধরনের পঙ্কিলতার মধ্যে যেন এই ডেটটা চেঞ্জ না হয়, বা নির্বাচনটা না হয়ে অন্য কিছু দেশে হোক। অনেক খেলোয়াড় ছিল, সুতরাং ওই ডিপিস্টিক বলেন আর যাই বলেন, এখানে অনেক ধরনের খেলা হয়েছে। সব কিছুতে এখন বলে আর লাভ নেই, কারণ গণতন্ত্র পরে আমরা এগিয়ে গেছি। আমরা মনে করি ওই জিনিসগুলোকে আর আমরা স্মরণ করতে চাই না। তবে স্মরণে রাখা ভালো যে কোন প্রেক্ষাপটে সালাউদ্দিন এটা বলতে বাধ্য হয়েছে। এই কারণে উনি আমার থেকে আরও বেশি ইনফরমেশন ওনাদের কাছে ছিল, রাষ্ট্রের কাছে ছিল, বিএনপির কাছে ছিল। তো উনি যেহেতু এগুলো নিয়ে ডিল করেছেন, আমি শুধু এতটুকুই বলতে চাই যে সালাউদ্দিন ভাই যেটা বুঝাতে চেয়েছেন সেই বুঝাটা হলো যে এইখানে অনেক খেলোয়াড় ছিল যারা দেশকে অন্য পথে নিয়ে যেতে চেয়েছিল। এবং আরেকটা, আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে এটা কোনোদিন কিন্তু এটা কখনো এইভাবে দেয় নাই। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছে। আমিও আমার টকশোতে অনেকভাবে বলেছি, সেনাবাহিনী 18 মাসের মধ্যে নির্বাচন, জেনারেল ওয়াকার সাহেব যেভাবে ধীরপ্রত্যয়ে ওনার এই সার্বভৌমর যে প্রতীক সেনাবাহিনীকে দেবে, এবং সেনাবাহিনী সহ সর্বাঙ্গে যতগুলো অপরাপর যতগুলো আইন প্রয়োগকারী সংস্থা ছিল নির্বাচন কন্ডাক্ট করার জন্য, যতগুলো আমাদের অর্গানিক বডিটা ছিল, সবাইকে এক কাট্টা করে নির্বাচনের জন্য যেভাবে প্রস্তুত রেখেছে সেনাবাহিনীকে আজকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছে। আমার মনে হয় এই ধন্যবাদের বিশেষ কারণটাই হলো সালাউদ্দিন ভাইয়ের বলার মানে অন্তর্নিহিত একটা ভাবার্থ। সুতরাং আমি মনে করি সালাউদ্দিন ভাই বাস্তবতার নিরিখে ওইভাবে বলেনি। রাজনীতিতে সবসময় সরল কথাগুলো, সত্য কথাগুলো বলা যায় না, তাহলে আমাদের মধ্যে ইনার কনফ্লিক্টগুলো বাড়বে। তো এটাকে আমরা শুধু এক কথায় আমরা বলি যে অনেক জল মানে মানে অনেক কিছুর মানে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল। দেখেন আজকের যে পরিবেশটা, দু একজনকে আমি যদি এই টক শোতে যারা করে দেখেন পাশ করতে পারেনি, জনগণের ভোটে তারা নির্বাচিত হইতে পারেনি, কিন্তু টকশোতে যারা যখন কথা বলে চোখ মুখ অঙ্গভঙ্গিতে আপনি দেখেন 16 দিনে দেশ উল্টিয়ে ফেলবে, গণঅভ্যুত্থান করে ফেলবে আরেকটা, তারপর সার্বভৌমত্ব প্রতীক ক্যান্টনমেন্ট দখল করে ফেলবে। এই দু একজন কিন্তু টকশোর মাধ্যমে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক যেমন গণতান্ত্রিক শান্তিপূর্ণ পরিবেশটাকে তারা কিন্তু ঘোলাটে করতে চায়। ওই তারাই যারা ঘোলাটা করতে চেয়েছিল তাদের উদ্দেশ্যে সালাউদ্দিন যা বলেছে যথার্থই বলেছে। এবং আমার কাছে যতটুকু জ্ঞানার্থে, আমার কাছে যতটুকু নলেজে ছিল, আমরা তো বিভিন্ন কথার মধ্যে যা শুনেছিলাম, এখানে অনেক খেলোয়াড় ছিল, ওই খেলোয়াড়দের খেলা ব্যর্থ হয়েছে, গণতন্ত্র জয়লাভ করেছে। এবং আজকে তারেক রহমান এবং বিরোধী দলের নেতা সবাই সম্মিলিতভাবে বাংলাদেশ থেকে এগিয়ে নেওয়ার জন্য যে ধীরপ্রত্যয় মানে ব্যক্ত করেছে। এবং একটা কথা বলেছে, আজকের এই সংসদ থেকে আমরা কিন্তু একটা শিক্ষা নিলাম, ভবিষ্যতে আমরা কোনো ইতিহাস চর্চার দিকে যাব না, ব্যক্তিগত কারো চরিত্র হননের দিকে আমরা যাব না। এবং আমাদের যারা আমরা সংসদ সদস্য তাদেরকে বলেছে আগামী পার্লামেন্ট হবে,
এখানে হাম মুক্ত বাংলাদেশ, শিক্ষার উন্নত পরিবেশ নিয়ে বাংলাদেশ, কৃষি খাতে আমাদের উন্নয়নের বাংলাদেশ, স্বাস্থ্য খাতে আমাদের এখন যে দুর্গতি, এর থেকে আমরা উন্নত চিকিৎসার বাংলাদেশ নিয়ে আমরা কথা বলতে চাই। তো এই যে পজিটিভ যে অ্যাটিটিউডগুলো, এই অ্যাটিটিউডগুলোই কিন্তু এটি আমাদের হয়তো আগামী ভবিষ্যতে সরকার বারবারই বলছে যে আপনি যেরকম করে ব্যাখ্যা দিচ্ছেন যে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে হচ্ছে যে আলোচনা করবার বা সামনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু বিরোধী পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন অথবা গণভোট যে রায় সে বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা নানা রকম টালবাহানা করছেন, যেটি নিশ্চয়ই এর মধ্যে আপনি দেখেছেন অন্যান্য টেলিভিশনের সংবাদ শিরোনামও হয়েছে যে আশাও করেছিলেন অনেকে যে এই অধিবেশনেই হয়তো এই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আসবে। আচ্ছা দেখেন, এই তালবাহানাটা আপনারা এটা ক্রিয়েট করলেন, এই সেন্টেন্সটা আপনি ইউজ করলেন। মনে করেন এইখানে যদি তালবাহানার কোনো যদি সিমটম যদি বিরোধী দল পেত, তাহলে আজকের এইরকম একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিসমাপ্তি হতো। আমি মনে করি রাজনীতিতে ডিবেট থাকবে, বলেছে ডিবেটটা আমাদের টেবিলের আলোচনার মধ্যে দিয়া সেটা পরিসমাপ্তি ঘটবে। আবারও বলছি, যে ডিবেটটা আপনি এখন বড় করে দেখছেন, আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে এবং সবাই যেহেতু কোনো ফেসিস্টকে আমরা পুনর্বাসনের জন্য কেউ কারো রাজনীতির মধ্যে দিয়ে আর কাউকে সুযোগ দেব না, এইখানে যেহেতু আমরা ঐক্যমত একজন, এবং এই মতের জন্য সবাই আমরা যেহেতু ঐক্যবদ্ধ এবং স্যাক্রিফাইসও করব, ছাড়বো না, ছাড়িও না, আবার বাড়াবাড়িও নাই, এর মধ্যে দিয়ে আমি আশাবাদী ব্যক্তিগতভাবে। আপনি হয়তো আমাকে বললেন যে আমি হয়তো তালবাহানা শব্দটি বলার কারণে হয়তো এটি একটি ক্ষেত্র তৈরি হয়েছে, শব্দটি আমাদের উপস্থাপিকা না, শব্দটি আসলে কোট করেছে। হ্যাঁ, আমি সেই হিসেবে হয়তো বা আমরা সাধারণত অনেক সময় অনেক কিছু বোঝানোর জন্য না সেটি নিয়ে, কিন্তু না অবশ্যই, কিন্তু যে শব্দটা থেকে কিন্তু আপনি কিন্তু শব্দ চয়নের মধ্যে আপনি হয়তো রিপিটেডলি আমাদেরকে শোনালেন। না আমি আপনাদেরকে বললাম, হ্যাঁ অবশ্যই, কিন্তু দিন শেষে কামরুজ্জামান রতন সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন সময় সংসদে হোক, সংসদের বাইরে হোক, বিরোধী দলের বিভিন্ন নেতাকর্মীরা বা শীর্ষস্থানীয় নেতারা কিন্তু বারবারই কিন্তু বলেছে যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোটের রায় মানছে না সরকারি দল, এরকম কথা। কারণ আপনি জানেন নিশ্চয়ই 16 মে থেকে কিন্তু বিরোধী দলের যে 11 দলীয় জোট তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচিরও ডাক দিয়েছে এই বিষয়টিকে মাথায় রেখে। এই যে প্রেক্ষাপট, এখানে তো স্পষ্ট শফিক সাহেব বলেছে যে আমরা প্রতিবাদ করব, প্রতিবাদের ভাষা তো এখানে জমা রাখতে বলিনি, প্রতিবাদ থাকবে যে কোনো অনিয়মের বিরুদ্ধে, এটা তো আমরাও রাজি। কিন্তু আপনি দেখেন, মানে বিদ্রোহ হবে না, ওই রিভল্ট বা আমরা মানি না, আমরা সংসদে যাব না, এই জিনিসগুলো যেহেতু আমরা যেহেতু এক জায়গায় দাঁড়িয়েছি, আমি মনে করি আলোচনার ভিত্তিতে জুলাই সনদ সংস্কার না আমাদের কি হবে, আমি আপনাকে বলি তো আমি আশাবাদী। তো তারেক রহমান যেভাবে নিজের চেয়ারটাকে, শুনেন আজকে আমার যে সাংবাদিক ভাই কথাটা বললেন, এইভাবে চেয়ার ছেড়ে বাংলাদেশে কোনো সংসদীয় প্রধান বক্তব্য দেননি। তার মানে কি, চেয়ারটা গরম, চেয়ারটার অনেক তাপ, চেয়ারটার অনেক জবাবদিহিত, অনেক দায়িত্ব, এবং এই চেয়ারটা যখন আমরা সবাই হাসছিলাম, উনি বলছে হাসছেন কেন, তার মানে কি এটা সে মিন করে কিন্তু এই কথাগুলো বলেছে। কিন্তু তার মানে এইরকম সংসদের প্রধান এরকম ভাষা দিয়ে নিজের উপর এত কনফিডেন্টলি কোনো কথা বলে নাই। সেটা জুলাই সনদ বলেন, ওনার ওই কনফিডেন্ট আছে, যেটা উনি বলেছে দক্ষিণ প্লাজায় আমাদের জুলাই সনদে আমরা সাইন করেছি, অক্ষর অক্ষর আমাদের পালন হবে। ডক্টর মোস্তফা ফয়সাল, আপনার কাছে জানতে চাই আপনি কতটা আশ্বস্ত হতে পারছেন? আলোচনার মধ্যে দিয়ে সমাধান হবে। এইখানে আমরা কোনো বাক্য আমরা এই ঐক্যটাকে একটা সুন্দর একটা পরিবেশকে, আজকের যে পরিবেশটা দেখলাম এই আলোচনার মধ্যে দিয়েও আমরা চাই না এর কোনো নেগেটিভ কোনো প্রভাব পড়ুক। আমি পজিটিভ মানুষ, আমি জাতির জন্য আমি দোয়া করব, সবার মিলেই আজকে না সবচেয়ে সর্বশেষ একটা কথা বলি, আজকের এই বক্তব্যের পরে পরিবেশের পরে বিশ্বাস করুন বাংলাদেশের রাজনীতিকে যারা ভালোবাসে, এই দেশটাকে যারা ভালোবাসে, গণতন্ত্রের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, সবাই পজিটিভ মুডে আছে। আজকের আর অন্য কিছু নেগেটিভ আমি কোনো কথা শুনতে আমার অন্তত ব্যক্তিগত ভালো লাগবে। জি ডক্টর মোস্তফা ফয়সাল। জি ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি দেখি সংসদ শুরু হওয়ার পর থেকে জনাব সালাউদ্দিন সাহেব শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, তিনি কিন্তু
বেশিরভাগ মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে কিন্তু কথা বলেছেন, এবং এটা নিয়ে তার এত বেশি কথা বলা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা আমরা দেখেছি। একই সাথে জুলাই সনদ নিয়ে যে ধরনের মুখোমুখি কথাগুলো, এগুলো কিন্তু অনেকগুলো কথা তার মুখ থেকে আমরা শুনতে পেরেছি, এবং আলোচনা এবং সমালোচনা সেই কথাগুলো হয়েছে। দেখেন, সালাউদ্দিন সাহেব কোন প্রেক্ষাপটে কথা বলেছেন এটা কামরুজ্জামান রতন ভাই কিছু ব্যাখ্যা করেছেন, কিন্তু কিছু কথা থেকেই যায়। যেমন ধরেন, আমরা দেখেছি যে এই যে গণভোট হবে, গণভোটের আয়োজন করতে হবে, এটি কিন্তু বিএনপি চায় নাই। কখন চেয়েছে এটা কিন্তু বর্তমান স্পিকার হওয়ার আগে কিন্তু একবার বলেছে, আমরা তো গণভোট চাই নাই, শেষ পর্যন্ত বাধ্য হয়েছি এই জন্য যে গণভোটে রাজি না হলে আগের সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করতেছিল না। তো এই কথাগুলো কিন্তু থেকে কিন্তু আগের এই ইশারাগুলো এবং বর্তমানে গণভোটের বাস্তবায়ন না নিয়ে 70% মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, স্বাভাবিকভাবে, এবং কিছু কিছু মন্ত্রী দেখেন, এলজিডি প্রতিমন্ত্রী একটা কথা বলেছে যে আপনার কিছুদিন আগে সংসদেই বলেছে যে লন্ডনে সাক্ষাতের মাধ্যমে কিন্তু ডক্টর ইউনূস সবকিছু ফাইনাল করছে, এবং আজকেও দেখলাম বিএনপির মহাসচিব কিন্তু একই ধরনের কথা বলেছে। সুতরাং এই কথাগুলো যদি আমরা চিন্তা করি তাহলে একটা বিষয় এসে যায় যে বর্তমান সরকার ইলেকশনের আগে কি চেয়েছিল এবং কি কারণে জুলাই সনদের বিপক্ষে অবস্থান করছে, এই পর্যালোচনা কিন্তু থেকে যায়। এবং এই পর্যালোচনা কিন্তু দেশের মানুষ কিন্তু কোনোভাবেই ইতিবাচকভাবে গ্রহণ করে নাই, কারণ মানুষ একটা স্বপ্ন দেখেছিল এই সংসদকে নিয়ে, মানুষ স্বপ্ন দেখেছিল একটা ইতিবাচক পরিবর্তন হবে, মানুষ স্বপ্ন দেখেছিল যে জুলাই রক্ত দিয়েছিল এই বাংলাদেশে অন্তত একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, এরকম একটি স্বপ্ন দেখেছিল। আমাদের বিএনপির 31 দফা ছিল, সেখান থেকে খুব বেশি সংসদ ছিল, সেটাও কিন্তু আমাদের গণভোটে ছিল। কিন্তু এগুলো যখন বাস্তবায়ন হচ্ছে না, তখন স্বাভাবিকভাবে মানুষের মিথস্ক্রিয়া তৈরি হয়েছে মানুষের মধ্যে। সরকার যা বলছে, সরকার যা করছে, আগে যা বলেছে, এখন যা বলছে কিংবা যা করছে, এগুলো কিছু কথা থেকেছে। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী চমৎকার কথা বলেছেন, বিরোধী দলীয় প্রধানও চমৎকার কথা বলেছেন, আবার এট দ্য সেম টাইম আমাদের এনসিপির প্রধান যিনি আছেন নাহিদ, তিনিও কিন্তু কিছু কথা বলেছেন। যেমন তিনি বলেছেন যে বিএনপি যে ধরনের কথাগুলো বলেছে, বিএনপির প্রতি আর আস্থা রাখা যায় না, আমরা আস্থা রাখতে পারছি না, কারণ জুলাই সনদটা বারবার তিনি নিয়ে এসেছেন। একই সাথে তিনি আর্থিক খাতে যে অনিয়মগুলো, আপনারা দেখেন ইতিমধ্যে কথা এসেছে যে 40,000 কোটি টাকার উপর লোন করা হয়েছে, সরকার লোন করেছে। কিছু জায়গায় চলে এসেছে যে 20,000 কোটি টাকা ছাপানো হয়েছে, সেগুলো আবার লোন করা হয়েছে। তো এই যে বিষয়গুলো, IMF লোন দিচ্ছে না, কারণটা হলো জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন করার কথা ছিল সেগুলো বাস্তবায়ন করছে না। আবার একই সাথে দেখবেন যে সরকার যে বাংলাদেশের ব্যাংকগুলো নিয়ে যে আলোচনাগুলো হয়েছে অতীতে, সেগুলো কিন্তু বিশেষ করে ব্যাংক রেজুলেশন যে অধ্যাদেশ ছিল সেটি বাতিল করেছে। তারপর আপনাদের গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশনের অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের লয়ার নিয়োগে, বিচারক নিয়োগে যে বিষয়গুলো, এগুলো কিন্তু বাতিল করছে। স্বাভাবিকভাবে এই বাতিলগুলো করা এবং সরকার যে বক্তব্য দিচ্ছে, এগুলোর সাথে কিন্তু অনেক কিছু মিলছে না। এগুলো অবশ্যই পর্যালোচনা হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে, হয়তোবা আমাদেরকে আরো কিছুদিন এগুলো অনেক কিছু দেখতে হবে হয়তোবা। না, কিন্তু মাত্র তো 2 মাস পার হলো, মানে এখনই কেন এতটা আস্থা সংকট আপনারা দেখছেন? সরকারের তো সামনে আরো সময় রয়েছে। সরকার যেহেতু বারবারই বলছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, সেই সময়টুকু কি দেওয়া দরকার বলে মনে করেন না? দেখেন, আজকের যে সরকার দাঁড়িয়ে আছে, এই সরকার কিন্তু 72-এর সংবিধানের উপর দাঁড়িয়ে নয়, এই সরকার কিন্তু জুলাইয়ের উপর দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবে এদেশে আপামর মানুষের প্রত্যাশা ছিল যে প্রথম অধিবেশনে জুলাই সনদটা বাস্তবায়ন হবে। বাস্তবায়ন না হয়ে যেগুলো বাতিল করা হয়েছে, বাতিল করার পরও আবার যে গল্পগুলো শোনানো হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে বাস্তবায়ন হবে আপনি বলেন তো? এই যে গুরুত্বপূর্ণ গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করা হচ্ছে, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করা হচ্ছে, ব্যাংকের রেজুলেশন বাতিল করা হচ্ছে, এগুলো বাতিল করার পর কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে? এগুলো আমাদের অনেকের কিন্তু বোধগম্য নয়। সরকার বলছে ঠিক আছে, সরকার হয়তো শেষ মুহূর্তে গিয়ে কোনোভাবে হয়তো বা বাস্তবায়ন করতেও পারে। অনেকে বলছেন যে সরকার শেষ মুহূর্তে, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা আছে, যেখানে গণভোটের ছিল যে
কত পার্সেন্ট ভোট পাবে তার আলোকে এটি হবে। কিন্তু দেখা যাচ্ছে হয়তোবা সরকার এমনও করতে পারে যে কে কয়টা সংসদ পাইছে, আসন পাইছে, তার আলোকে হয়তোবা এটা করতে পারে। তারপরে আমাদের গণভোটে ছিল যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারে, মানে সরকার হয়তোবা শেষ মুহূর্তে কি করতে পারে তার মতো যে একজন ব্যক্তি পর 2 বার, তার মানে 4বারও হতে পারে, 6বারও হতে পারে। তো এই যে বিষয়গুলো, এই সবগুলো বিষয় কিন্তু সামনে রেখেই মানুষ কিন্তু দ্বিধা বিভক্ত, মানুষ সন্দিহান। রেজাউল করিম, এই যে কিছু কিছু বিষয়ে সরকারি দল এবং বিরোধী দলের এক ধরনের মত পার্থক্য যে তৈরি হচ্ছে, আপনার দৃষ্টিতে কি মনে হয় সেটি সামনের দিনগুলোতে মেটানোর জন্য কি করা উচিত? দেখেন, আমি আমার আগের বক্তব্যে যে কথাটা বলছিলাম যে অ্যাকচুয়ালি এখানে এই করণীয়টার জন্য কি করা উচিত এটা শুধু প্রাইম মিনিস্টার একা চিন্তা করলে হবে না, এটা বিরোধী দলকেও চিন্তা করতে হবে। প্রাইম মিনিস্টার এটা নিয়ে যথেষ্ট গুরুত্ব দেন বলেই কিন্তু আজকে তিনি যখন চেয়ার থেকে দাঁড়িয়ে যখন সবাই বলছিলেন একটা কথা যে সবাই আপনারা হাততালি, আমি হাততালি পাওয়ার জন্য এই কথাগুলো বলছি না, তিনি তো বারবার বলছিলেন যে আমি হাততালি পাওয়ার জন্য এখানে বলছি না, আমি এখানে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো অনেক ক্ষেত্রে জনপ্রিয় না হতে পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি এইখানে এই চেয়ার, এই দায়িত্ব থেকে আমাকে সত্য বলতে হবে, সো আমি সত্য বলে যাব। এখানে প্রাইম মিনিস্টার কিন্তু তার দায়িত্বটাকে গুরুত্ব দিয়েছেন। তো এবং পাশাপাশি একই সাথে তিনি বারবার বিরোধী দলকে যথেষ্ট সম্মানের সাথে তাদেরকে কথা বলেছেন। এখন তারা জুলাই সনদ নিয়ে যেসব বিষয় বাড়াবাড়ি করছে, একটা জিনিস চিন্তা করেন, এখানে জুলাই, ইফ ইউ টক অ্যাবাউট জুলাই সনদ, বা আপনার এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার কি? বাংলাদেশে পলিটিক্যালি বিগেস্ট স্টেক হোল্ডার ইজ বিএনপি, দেন আওয়ামী লীগ, দেন জামাত, অ্যান্ড দেন এনসিপি অ্যান্ড আদার পলিটিক্যাল পার্টিস, রাইট? সো এখানে আওয়ামী লীগ টোটালি আউট অফ পলিটিক্স নাও। এখন আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করেছেন, তাহলে থাকতেছে কে? বিএনপি। বিএনপিকে যদি আপনি এখানে আলাদা করেন তাহলে ম্যাক্সিমাম 15 থেকে 20% সাপোর্টার থাকতেছে জামাত, এনসিপি সহ এদের। আচ্ছা, এখন এই দলের যারা তারা চাচ্ছে এই সনদ নিয়ে যে বাড়াবাড়ি করছে, আসলে উদ্দেশ্যটা কি? এই সনদ না, অনেকে এটাকে একটা ব্ল্যাকমেইলিং থিওরি অ্যাপ্লাই করা হচ্ছে। জুলাই নামটা নিলে মনে করে একটা সেই মুক্তিযুদ্ধের মতো একটা চেতনা টাইপ কিছু, এবং এই জুলাই নামটা নিলে মনে করে এরা সবাই ওই আন্দোলনের পক্ষে। ব্যাপারটা কিন্তু আসলে তা না। এটা হচ্ছে জুলাই সনদের চেয়ে বেশি হচ্ছে জামাতের একটা পলিটিক্যাল গোল অর্জন করা। জামাতের তথা এবং জামাতের কাঁধে, জামাত তখন এনসিপির কাঁধে ভর করেছে বা এনসিপি জামাতের কাঁধে ভর করেছে, দুটো মিলে এখন একটাই, জামাতের এ টিম আর বি টিম হয়ে গিয়েছে। এখন আমি জামাত হিসাবে বললাম এটাকে। সো জামাত তারা তাদের পলিটিক্যাল গোলটা হচ্ছে এই জুলাই সনদে এটা তারা তাদের মতো এটাকে স্বাক্ষর করানো, মানে এটাকে মূলত তারা আওয়ামী লীগ গভর্নমেন্ট তার সময়ের জন্য তারা আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় তারা অনেক কিছু করতে পারে নাই, সেখানে ভালো হোক আর মন্দ কোনো কিছু করতে পারেনি, তারা সেই ফ্যাসিজমের বিরুদ্ধে কিছু করতে পারে নাই। কিন্তু এখন বিএনপি ক্ষমতায় আসছে, এখন তারা যেন চাইলে সব কিছু করতে পারে। তাদের যাতে আপনার মানে কোনো আপনার টেরোরিজম করুক, তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করুক, তারা খুন খারাপি করুক, যাই করুক, তাদের প্রতি কোনো অত্যাচার যাতে করতে, মানে কোনো প্রকারের প্রেশার ক্রিয়েট করতে না পারে। এখন একটা সরকার তাকে তার দায়িত্ব এখান থেকে বারবার বলতেছে যে জুলাই সনদে যা যা স্বাক্ষর করার ছিল আমরা তা স্বাক্ষর করেছি, এখন তারা তাদের মতো সব কিছুতে স্বাক্ষর করতে হবে। তাহলে তাদের মতো সব স্বাক্ষর করতে হলে বিএনপি হচ্ছে একটা মেজর স্টেক হোল্ডার। বিএনপি তো একবারও বলছে না আপনারা আমাদের মতো করে স্বাক্ষর করেন, কারণ জুলাই সনদ, জুলাই আন্দোলনে তো তাদের চেয়ে বেশি সংখ্যক লোক বিএনপির ছিল। তো বিএনপি তো এই বেশি সংখ্যক মেজরিটি পিপল তারাও ক্লেম করতে পারে যে আপনারা আমাদের দাবি অনুযায়ী স্বাক্ষর করেন, তারা কিন্তু তা বলছে না। বাট জামাত, এনসিপি তারা কিন্তু বলছে তাদের মতো করে স্বাক্ষর করতে হবে। সো এই বিষয়টা আসলে কি একটা এজেন্ডা তাদের পলিটিক্যাল গোলের জন্য। জুলাইয়ের সাথে আমি মনে করি এটা নামে মাত্র জুলাই সনদ, বাট জুলাই সনদ জুলাই আন্দোলনে, জুলাই অভ্যুত্থানে যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সম্মান জানানো বলে আমি মনে করি না। এটা পলিটিক্যাল একটা মোটিভ নিয়ে জামাতের এবং এনসিপির একটা পলিটিক্যাল মোটিভ, এবং এই জায়গাটায় বিএনপি যেভাবে কোঅপারেট করার চেষ্টা করতেছে পজিটিভলি, তারা যেভাবে কোঅপারেশন চাচ্ছে, এবং আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব কথা বলেছে, এই কথা বলার পরে জামাতের কিন্তু ওখানে হাততালি ছাড়া তারা কিছুই করতে পারেনি। তারা এক মুহূর্তের জন্য কোনো একটা বিষয়ে তারা কোনো অসন্তোষ বা কোনো বিরোধিতা বা দ্বিমত বা তারা কোনো বাঁকা দৃষ্টিও দিতে পারেনি। সংসদে যদি তাদের এরকম একটা অবস্থান হয় তাহলে কেন 16 মে থেকে 11 দলীয় জোটের আন্দোলন করবার প্রয়োজন দরকার হলো? পলিটিক্যাল মোটিভ,
একটা ব্যাপার কি, ওই যে একটা ম্যাকিয়াভেলির একটা কথা আছে যে ইন পলিটিক্স বোথ মোরাল অ্যান্ড ইমোরাল অ্যাক্টস আর জাস্টিফাইড। পলিটিক্সের ক্ষেত্রে আপনি মোরাল ইমোরাল কাউন্ট করলে হবে না। তারা এখন মোরালি তারা জানে এখন এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে কিছু করার নাই, কিন্তু তারা এখন ইমোরালি হলেও বিরুদ্ধে যাওয়ার জন্য যাবে, কারণ তাদেরকে পলিটিক্যাল গোলটা তাদের ঠিক রাখতে হবে। এখানে বিএনপি যত ভালো করুক, তারেক রহমান যত উদার হোক, বাট পলিটিক্যালি তারা কখনোই বিরোধী দল হিসাবে তারা কখনোই বিএনপিকে তারা সমর্থন জানাবে না, বিএনপি যত ভালো করুক। এবং এখানে কিন্তু তারেক রহমান কিন্তু আজকে আরেকটা খুবই সুন্দর একটা কথা বলছে, ইফ ইউ আর ফেল দেন উই আর ফেল। আপনার ব্যর্থ হলে আমরাও ব্যর্থ। এখন এই কথাটার পরে কিন্তু আসলে বিরোধী দলের মানে বিরোধিতা করার মতো কিছু থাকে না, বাট তারপরেও ডক্টর মোস্তফা ফয়সাল, বিরোধিতা তাহলে কেন আসছে? জি যে আমি একটা বিষয় জি, জি। দেখেন, আমি একটা বিষয় আমার সম্মানিত আলোচকের একটা বিষয় আপত্তি আমি রেখে যাচ্ছি। তিনি জুলাই সনদকে বাড়াবাড়ি বলেছেন, এটা সত্যি শব্দটা খুবই আপত্তিকর। জুলাই সনদ জুলাই সনদ বাড়াবাড়ি না, জুলাই আমি সরি একটু ইন্টারাপ্ট করি, জুলাই সনদ বাড়াবাড়ি না, কিন্তু জুলাই সনদের নামে যেটা করা হচ্ছে আমি সেটাকে বলছি বাড়াবাড়ি। জুলাই সনদ সনদ বাড়াবাড়ি। জুলাই সনদ এটা একটা কমিটমেন্ট, জুলাই সনদ একটা কমিটমেন্ট। আর এই কমিটমেন্ট বিএনপির মতো করে হবে না, এনসিপির মতো করে হবে না, জামাতের মতো করে হবে না। জুলাই সনদ হবে কমিটমেন্ট ওকে, আমি জুলাই সনদ হবে জুলাই উইথ ডিউ রেসপেক্ট যদি কমিটমেন্ট হয়ে থাকে এর আপনারা তাহলে এই বাস্তবায়নটা 1.5 বছর যখন জামাতের ইনফ্লুয়েন্সটা ইন্টারিম গভর্নমেন্টের প্রতি সবচেয়ে বেশি ছিল, তখন তাদের কমিটমেন্টটা কোথায় ছিল? তখন জামাত কেন এই জুলাই আন্দোলনে আহত শহীদদের তারপরে যারা ক্ষতিগ্রস্ত, তারপরে সাধারণ জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের যে দাবি দেওয়া ছিল, কেন ফুলফিল করে নাই? কেন আপনার সংস্কারগুলো করে নাই? কেন জামাত? তখন তো সুযোগটা বেশি। জুলাই সনদ কোন দলের মতো করে বাস্তবায়ন হবে না। জুলাই সনদে যেটি সবাই স্বাক্ষর করেছে তার মতো করে বাস্তবায়ন হবে, এবং তার পক্ষে কিন্তু 70% জনগণ তাকে সমর্থন। বিএনপি অনেক বড় একটা স্টেক হোল্ডার, তাদেরকে কেন আপনি প্রেসার দিচ্ছেন? এত বড় একটা স্টেক হোল্ডার অবশ্যই বিএনপি যেখানে জুলাই সনদের গুরুত্বপূর্ণ অংশগুলো বাতিল করেছে, আপনাদের সাথে জামাতের সাথে যে পরিমাণ লোক আছে তার চেয়ে বেশি সমর্থক এখন পর্যন্ত। আমি একটা কথা বলি, আওয়ামী লীগ অফিসিয়ালি পারভেজ ভাই, আওয়ামী লীগ অফিসিয়ালি নিষিদ্ধ হলেও আওয়ামী লীগের অস্তিত্ব তো বাংলাদেশে আছে। মোর দেন 30 হোক 40 হোক 50% হোক 30% হলেও তো আওয়ামী লীগ আছে বাংলাদেশের অস্তিত্ব। তারা 1%ও চায় না জুলাইয়ের ব্যাপারে, বিএনপি চায় না। তাহলে আওয়ামী লীগ যদি না চায়, বিএনপি যদি না চায়, তাহলে মাত্র 10-20% চাহিদাটা চাওয়াটাকে কেন আপনি এত গরম যাবে না? প্রধানমন্ত্রীর পক্ষে ভোট চেয়েছে না? তারা যা চায় তা তো স্বাক্ষর করেছে, তারা যেটা চায় সেটা তারা স্বাক্ষর করেছে, কিন্তু যে জিনিসটা তারা চাচ্ছে না সেটা আপনি চায় সেটা সবকিছুর পক্ষে স্বাক্ষর করেছে। গণভোটে যে 4টি বিষয় ছিল, 4টি বিষয়ের পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ভোট চেয়েছে, আপনাদেরকে আচ্ছা সেই শর্ত অনুযায়ী ডেপুটি স্পিকার পদ আপনাদেরকে দেওয়া হলো, আপনারা কেন ডেপুটি স্পিকার পদটা নিলেন না? ইয়েস, অফকোর্স নেবে। সেটা জুলাই সনদ বাস্তবায়নের পরে জামাত অবশ্যই ডেপুটি স্পিকার পদটি নেবে। জুলাই সনদ বাস্তবায়নের আগে না, জুলাই সনদ বাস্তবায়নের মধ্যে একটা শর্ত আছে ডেপুটি স্পিকার। জুলাই সনদের মধ্যেই আছে যে প্রধানমন্ত্রী 2 বছর বেশি থাকতে পারবেন না। জুলাই সনদের মধ্যেই আছে যে উচ্চ পরিষদে আপনার পিআর সিস্টেমের আলোকে কে কত % ভোট পাচ্ছেন তার আলোকে হবে। তো এগুলো যদি বাস্তবায়ন হয়, অটোমেটিক দেখবেন এখানে আরো সম্পর্কটা সরকারি দল বিরোধী আরো সম্পর্কটা সৌহার্দ্যপূর্ণ হবে, এটি আমি মনে করি। আপনার জুলাই সনদটা কেন বিএনপি সরকারের উপর চাপাই দিলেন? কেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এই প্রশ্নের উত্তরটা নিব। আপনারা সবাই আছেন, তবে বিরতির পর আপনারা সবাই আছেন আমাদের সাথে, নিশ্চয়ই এই আলোচনাটি চলতে থাকবে। দর্শক, বিরতির পর নিশ্চয়ই আলোচনা যুক্ত হবে আবার। ধন্যবাদ দর্শক, আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে। আলোচনা রাজনীতি নিয়ে আসলে চলছিল। কামরুজ্জামান রতন, আপনার কাছে আসতেছি। 16 মে থেকে জামাত জোটের বা 11 দলীয় জোটের তারা হচ্ছে গণভোটের এই রায় বাস্তবায়নের পক্ষে তারা সমাবেশ করবে, বিভাগীয় সমাবেশ, এবং এর আগেও আমরা দেখেছি ছোট ছোট করে বেশ কিছু বিক্ষিপ্ত কর্মসূচি দেওয়া হয়েছিল। আপনার কাছে কি মনে হয় যে কেন বিরোধী পক্ষ এখন পর্যন্ত তাদের ভেতর এই আস্থাটা আসছে না যে সরকার গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আসলে আন্তরিক? বিরোধী দল প্রত্যাশা করেছিল ক্ষমতায় যাবে, ক্ষমতায় যেতে পারেনি। ওই প্রত্যাশা থেকে সহজভাবে আজও ওনারা এত ইজি হইতে পারে নাই। এটা হল প্রথম ধাপ। আমি কিন্তু কটাক্ষ করে কথা বলতে চাচ্ছিলাম না, বললাম যে আজকে আমি খুব একটা ভালো একটা রাজনৈতিক একটা অ্যাটমসফিয়ারটা এরকম ছিল। আমি একটা কি বলবো যে একটা গুড হিউমারের মধ্যে একটা থাকতে চেয়েছিলাম, কিন্তু ভাই তো বারবার আমাকে এমনভাবে ওদিকে ঠেলে দিচ্ছে। এখন দেখেন
আমাদের কর্মসূচি আমরা কালকে থেকে নেমে গেছি আমাদের ফ্যামিলি কার্ড, আমাদের কৃষি কার্ড এবং আমাদের খাল খননের দিকে। যেহেতু সরকারে আছে, আমাদের দায়িত্ব বেশি, আমাদের মানে চালাইতে হবে, তো গভর্নমেন্টকে রান করাইতে হবে, মন্ত্রণালয় চালাইতে হবে। হামিদ টিকা নিয়ে আমরা 15 দিনের মধ্যে আমরা সমস্যা সমাধান করব। অর্থনীতি, ব্যাংকিং সেক্টর যতগুলো অনিয়ম হয়েছে, যে ব্যাংকগুলো ফোকলা করা হয়েছে, এখন সব দিকে আমরা মনোযোগী, আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকবো। বিরোধী দল কি করবে? আমরা আশাবাদী, আজকে আমরা শুনেছি বিরোধী দল নাকি ছায়া মন্ত্রিসভা করবে। হ্যাঁ, ছায়া মন্ত্রিসভা ঘোষিত হলে তখনও তাদের কাজ থাকবে। এখন যেহেতু ওনাদের কাজ নেই, আমরা বিরোধী দলে যখন ছিলাম, তখনও আমরা রাজনৈতিক কর্মসূচি মানে কি, জনগণের মধ্যে সবসময় একটা সচেতনতা এমনভাবে দাঁড় করানো, তাদের নিজস্ব কর্মসূচিগুলো জনগণের মধ্যে একটু ব্যক্তি আরও পরিধি বাড়িয়ে দেওয়া, প্লাস সতর্ক একটা বার্তা দেওয়া গভর্নমেন্টের মধ্যে। আমি আপনাকে বলি, ঘরের মালিক যখন সতর্ক থাকে তখন কিন্তু দেখবেন যে যারা গৃহস্থলীকে যারা বিভিন্ন ঝাড়তে ক্ষতিগ্রস্ত করতে চায় বা চুরি করতে চায়, সেটা কিন্তু পারে না। আমি মনে করি বিরোধী দল সতর্ক থাকুক, তাদের যে যৌক্তিক দাবি, আমি আবারও বলছি, জুলাই সনদ সংস্কার না কি হবে সেটা আমি আশাবাদী এই রাজপথের এই আন্দোলন হবে না। যেরকমভাবে এইরকম এই যে ফুয়েল নিয়ে একটা ক্রাইসিস ছিল, বিরোধী দল সরকারি দল মিলে একটা কমিটি করেছে না, এরকমভাবে এইখানেও আমাদের অলরেডি 12 জনের একটা কমিটি হয়েছে এবং 5 জনের কমিটির জন্য এই সমস্যা সমাধানের জন্য 5 জনের একটা নাম চেয়েছে। 5 হলে না হলে 7 হবে। সুতরাং ওইখানে যে টেবিলে আলোচনাটা হবে, এই আলোচনাটা যেহেতু আমি এখানে আশাবাদী মানুষ, যেহেতু এখানে সাকসেস একটা পরিণতি জাতি দেখতে চায়, আমার তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু ওই মানসিকতার, এখন বারবারই কি বলে, সালাউদ্দিন সাহেব কি বলেছে, আবার ওই যে মির্জা ফখরুল কি বলেছে, সর্বশেষ বুঝতে হবে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই অর্গানিক বডির মধ্যে সালাউদ্দিন ভাই বিএনপির মহাসচিব। সুতরাং এই কথাগুলোকে আপনার কাটপিস কথাগুলোকে, রাজনীতিতে সব কথাকে আপনাকে মিন করতে হয় না, সব কথাগুলো ধরতে হয় না। তারেক রহমান যা বলেছেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন, দিস ইজ স্ট্যান্ড, দিস ইজ মেসেজ। এই মেসেজের মধ্যে আমরা থাকবো এবং আমি আশাবাদী মানুষ নয়, বাংলাদেশের গণতন্ত্র প্রেমিক মানুষ যারা এই মানচিত্রকে ভালোবাসে, এই জুলাই সনদের, এখন যদি আমি বলি জুলাই আপনারা কবে কি করেছেন, ওই বিতর্কতে গিয়ে আমি জুলাইয়ের এই আত্মাগুলোকে, আহত মানুষগুলোকে আমি কথা বলে তাদেরকে আমি ছোট করতে চাই না। এই চেতনার মধ্যে আমাদের চেতনা আছে। আমি ব্যক্তিগতভাবে আমি গুমের হাত থেকে বেঁচে আসছি, আমি 7 বার জেল কেটেছি। তা আমার কি এই জুলাই সনদের এই ভাইদের, তাদের জন্য কি আমার মায়া নেই? আমি ক্ষুদ্র পরিসরের কথাটা বললাম। তো সুতরাং এত মায়া, আমার মনে হয় কথার বাক্য বেয়ে এত মায়া দেখে চেতনা, আমি বলতে চাই না যে চেতনাকে বিক্রি করে বা চেতনাকে এত একবারে সামনে। আবার বলি, চেতনা একটা কৃতিত্বের ব্যাপার নয়, চেতনা হলো একটা দায়িত্ব এবং জবাবদিহিতার ব্যাপার। আগামী গণতন্ত্রে আমরা এই চেতনাকে এমনভাবে আমরা দাঁড় করাবো, এই চেতনার যে পরিধি এবং চেতনাকে ধারণ করে আমরা যেভাবে বাংলাদেশে যেতে যাচ্ছি, জবাবদিহিতার মধ্যে দিয়ে বাংলাদেশে আলোকিত বাংলাদেশ আমরা দেখতে চাই। ডক্টর মোস্তফা ফয়সাল, আপনি যেটি বারবারই কামরুজ্জামান রতন বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের উপরেই আসলে আস্থা রাখাটা সবার জন্যই কাম্য। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কামরুজ্জামান রতন ভাইকে। মানুষ অবশ্যই প্রধানমন্ত্রী যে ইতিবাচক কথা বলেছেন, অবশ্যই সেখানে ধন্যবাদ জানাই এবং বিরোধী দলও কিন্তু ধন্যবাদ জানিয়েছে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। ভালো কাজে অবশ্যই প্রশংসা করতে হবে, নেতিবাচক কাজে অবশ্যই সমালোচনা করতে হবে। বিরোধী দল হিসেবে গঠনমূলক, দেশের সাথে জনগণের সাথে গঠনমূলক যে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, আন্দোলন, সেটা অবশ্যই কন্টিনিউ করতে হবে দেশের সাথে, জনগণের সাথে। একটা বিষয় হলো, দেখেন এখানে 16ই মের একটা বিষয় এখানে এসেছে। আপনি বলেছিলেন যে 16ই মে থেকে বিরোধী দল তাদের আন্দোলন সংগ্রামের কিছু ঘোষণা করেছে এবং 16ই মে থেকে 25শে জুলাই লম্বা একটা সময় তারা জনমত গঠনের জন্য
এবং স্ট্রং জনমত গঠনের জন্য জুলাই সনদের পক্ষে তার অনেকগুলো সমাবেশ ঘোষণা করেছে, বিভাগীয় সমাবেশ ঘোষণা করেছে এবং সর্বশেষ অক্টোবরে কোনো এক সময় মহাসমাবেশ হবে জুলাই সনদের পক্ষে এবং বাস্তবায়নের জন্য। প্রধানমন্ত্রী বলেছেন বাস্তবায়ন করবেন, কিন্তু আসলে যে বিষয়গুলো বাতিল করা হয়েছে এগুলো বাতিল করার পরে আসলে জুলাই সনদে তেমন কিছু থাকে না। আমাদের রতন ভাই গুম হয়েছিলেন, আমিও নিজেও গুমিয়েছিলাম, কিছুদিন ছিলাম। উনি অনেক নির্যাতিত মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে তাকে আমি দেখেছি, অনেক সময় ক্যাম্পাসে আসতেন, পল্টনে বক্তব্য দিতেন জোট সমাবেশে, সে সময় তাকে দেখেছি। দেখেন, এই যে গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করা হলো, এখানে তো ধরেন গুম হওয়া ইলিয়াস আলীর ওয়াইফ আছেন, এখানে গুম হয়েছিল, দীর্ঘ সময় ছিল, অনেক সংসদ সদস্য আছেন, সরকারি দলে আছেন, বিরোধী দলে আছেন। তাহলে এই গুম প্রতিরোধ অধ্যাদেশটা বাতিল করা হলো কার স্বার্থে? বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করে ফেলা হয়েছে, তাহলে কার স্বার্থে ব্যান রেজুলেশন অধ্যাদেশগুলো বাতিল করা হলো? দুর্নীতিতে দেশটা হয়ে গেছে, তাহলে দুর্নীতি কমিশন কেন অধ্যাদেশগুলো কেমন বাতিল করা হচ্ছে? এই যে বিষয়গুলোর কারণেই কিন্তু সরকার এত কিছু বলার পরে কিন্তু জনগণ আস্থা রাখতে পারছে না, বিরোধী দল আস্থা রাখতে পারছে না। অবশ্যই আমি মনে করি জ্বালানি নিয়ে সরকারি দল বিরোধী দল যে কমিটি হয়েছে পর্যালোচনার জন্য, আলোচনার জন্য, অবশ্যই খুব চমৎকার একটি উদ্যোগ। দেশের সকল সমস্যার ক্ষেত্রে আমরা যদি আমাদের সরকারি দল বিরোধী দল ঠিক এইভাবে যদি একমত হতে পারে, একসাথে যদি কাজ করতে পারে, অবশ্যই দেশে এগিয়ে যাবে। আমি মনে করি। আমাকে 30 সেকেন্ড সময় দিবেন প্লিজ, একটু দেওয়া যাবে? জি জি জি। আচ্ছা ভাই, যেটাকে সন্দেহ প্রকাশ করতেছে গুম কমিশন, ব্যাংকের যে খাতগুলোর ব্যাপার বলছেন, আচ্ছা বিএনপি, আপনি কি জানেন এই যে আমাদের লাস্ট গভর্নমেন্টের যারা এই আমাদের কমিশনে যারা ছিল আর কি, আলিরিয়াজ থেকে শুরু করে সবাই কিন্তু এখানে কিন্তু একটা খেলা খেলেছে। কিছু জিনিস ওনারা মানে এর জ্ঞান পাপী হিসাবে কিছু জিনিস এখানে ঝুলিয়ে রেখেছে। আপনাকে আমি বললাম অনেক জিনিস তারা তড়িঘড়ি করতে গেলে কিন্তু ভালো কাজ হয় না। যা বাদ দিয়েছে আপনারা বলতেছেন, এই যে বাদ দেয়নি এটাকে আরো পরিশোধিত করে, সংশোধন আকারে আরো ভালো কিছু পিউরিফাই করে। বিশ্বাস রাখুন, এই জন্য কিন্তু 12 জনের করেছে, আপনাদেরকে 5 জন, সেখানে দেখবেন 7 জন দিয়ে একটা কমিটি হবে। তাদের কাজটা কি হবে, কেন কমিটি হবে? নিশ্চয়ই এখানে অসঙ্গতি বা আপনার যে সন্দেহটা এই দূর করার জন্য একটা কমিটি হয়েছে। লেটস সি, একটু এখনই বিএনপিকে আজকের যে পরিবেশটা বারবার বলতেছিলাম, ফয়সাল পারভেজ ভাই একেবারে ডিউ রেসপেক্ট, খুব ভালো মুডে ছিলাম, আজকে টকশি করতে চাচ্ছিলাম না, কারণ এরকম আমি বিশ্বাস করুন আমি আমার রাজনৈতিক জীবনে এরকম একটা সুন্দর পরিবেশ কখন দেখি। সারা জীবনকে আমরা সংগ্রামী করে যাবো বলেন, কার বিরুদ্ধে সংগ্রাম? আপনি চিন্তা করেন ও পাশের দেয়ালে ফেসিস্ট আছে, আমাদের যদি অসঙ্গতি হয়, যেটা আজকে বারবার দুই পক্ষ থেকে বলেছে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আবার আপনি গুমের হাত থেকে যাবেন। ইলিয়াস আলী আমার কন্টেম্পোরারি, আমি ওর সাথে গুম হয়েছিলাম, আমি বেঁচে আছি। আজকে সংসদে ইলিয়াসের ওয়াইফ লুনাকে দেখতেছি, এখানে হাম্মামকে দেখতেছি, আপনাদের এখানে কতগুলো মানুষ, আপনাদের দলের মধ্যে দেখেন এই যে কাশেম আলী ভাইয়ের মানে ছেলেটা, আমরা সবাই মিলে কিন্তু একটা ভালো একটা পরিবেশে সবাই কিন্তু ক্ষতবিক্ষত হয়েছি। আর আমরা ওদিকে যেতে চাই না। যদি আমাদের কোথাও দোষ দেখেন, তারেক রহমানের কথাগুলোকে যদি বিশ্বাস, কেন অবিশ্বাস করবেন? আপনি কি মনে করেন না তার সামনে তার ভাই হারিয়েছে, তার বাবা এই দেশে মানে কিভাবে মৃত্যুবরণ করে, মার চিকিৎসার বাদ দিয়ে ওনার জীবনকে উনি দেখেছি। এতগুলো শিক্ষার পরে আমি ব্যক্তিগতভাবে, আমি পলিটিশিয়ান, বাংলাদেশের নাগরিক হলেও আই ডু বিলিভ, আমি তারেক রহমান এই কথাগুলোকে আমি বুকে ধারণ করে আমি বিশ্বাস করি। সুতরাং আপনারা অপেক্ষা করুন, ক্ষমতায় কে যাবে না যাবে এটা পাবলিক ডিসাইড করবে। তারেক রহমানকে যেন অবিশ্বাস না করে, আমি তার কর্মী হিসেবে তার জয়গান গাবো, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সবাই রতন না। আমি বিশ্বাস করি আমরা এই গণতন্ত্রটাকে সবাই মিলেই আমরা ভালোবাসতে চাই। আগামী দিনের বাংলাদেশ একটা আলোকিত বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ আসলে আমরা রূপান্তরিত করি। হয় কখনো আপনারা ক্ষমতায় থাকবেন, নাহলে আমরা থাকবো। আমরাই তো চিরন্তন সত্য না। আমাদের আসলে রেজাল্ট করিমকে একটু সময় দিতে হবে, কারণ আমাদের এই অংশের সময় একটু কম। রেজাল্ট করিম, দুপক্ষেরই বক্তব্য আপনি শুনছেন। আমি সেটাই আমি বলেছি। সমস্যা নেই, ফিনিশ করুন, লেট হিম ফিনিশ। না প্লিজ, আমি আর বললাম না, আমি বললাম তো, আমি যা বলেছি আমি ভাই হিসাবে, আমি তো জামাত ইসলাম ছাত্র শিবির তো আমাদেরই তো ভাই, এই দেশের জন্য এই মানচিত্রের জন্য। আচ্ছা এখানে একটা কথা বলি, আজকে ফেলানির জন্য কাঁটাতারে যখন ঝুলায়,
আওয়ামী লীগটা কিন্তু ওটা কিন্তু প্রতিবাদ করে না, এই জামাত ইসলাম ছাত্র শিবির কিন্তু প্রতিবাদ করেছে। আমার এই বাংলাদেশ, আমার এই মানচিত্রের জন্য এখন যারা ভালোবাসবে, যারা কমিটেড এবং যারা হৃদয় দিয়ে বাংলাদেশের মানচিত্র ধারণ করবে, তারাই আমার ভাই। হয়তো তার কখনো অপোজিশন, জনগণ ঠিক করবে। আমরা ট্রেজারি বেঞ্চে, জনগণ ঠিক করবে। আমাদের চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়, এটা সাংবাদনক ঘটনা। সারা জীবন আমরা ট্রেজারি বেঞ্চে আমরা বসবো, আমরা কাজ করে যাব, আর ওনারা কাজ করতে থাকুক। জনগণ যাকে পছন্দ করবে তারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা থাকবে, তারা রাষ্ট্রের দায়িত্ব নেবে। জি, রেজাল্ট করিম। আমার জন্য সময় কতটুকু আছে আমি জানি না, আসলে কথা প্রসঙ্গ তুলে তো অনেক কথা চলে আসবে। অ্যাকচুয়ালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো তিনি বলেছেন, অ্যাকচুয়ালি এর পরে আর কোনো কিছু থাকে না। উনি যথেষ্ট কম্পোজড এবং খুবই ব্যালেন্সড একটা স্পিচ দিয়েছেন, এবং জামাতের জন্য এটা অনেক বড় একটা মেসেজ। এবং আমি মনে করি জুলাই ইস্যুটাকে এটা বিতর্কিত ইস্যু হিসেবে প্রেজেন্ট না করাই ভালো, বরং জুলাই সনদ ইস্যুটাকে এটা যৌথ সমন্বিত একটা চাওয়া হিসাবে এবং সবার চাওয়া হিসাবে প্রকাশ করা উচিত। জুলাই কখনো কারো একক সম্পত্তি না। জুলাইকে কখনো জামাত যদি একক প্রপার্টি, একক সম্পত্তি বানায়, বা এনসিপি যদি এটাকে এরকম কিছু করে, সেটা বরং জাতি বিভক্ত হবে। যে জিনিসটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী সব কিছুর বিনিময়ে তিনি একটা কথা বলেছেন, যে আমরা সবাই এক থাকবো, আমাদের দেশ আগে, দেশের এই মাতৃভূমি আগে, আমরা আমাদের দেশটাকে ভালোবাসবো, সবাই এক হয়ে আমরা দেশের জন্য কাজ করব। সেখানে যদি জামাত এখানে তারা এই মানে জুলাইটাকে বারবার যদি এখানে এমনভাবে প্রেজেন্ট করে যে এটা তাদের একটা ইস্যু, এটা মানে বাস্তবায়ন হলেই আসলে সবকিছু হয়ে যাবে, এই জিনিসগুলো থেকে আসলে বের হয়ে আসতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে তারা তাদের অনেকগুলো, আমাদের এই মুহূর্তে আমাদের কয়েকদিন পরে বাজেট ঘোষণা করবে। আমাদের দেশের এখন এই যে ফ্লাডের একটা সিজন চলে আসছে, এটার প্রস্তুতি নিয়ে আমাদের এখন কথা বলা উচিত এবং সরকারকে সহযোগিতা করা উচিত। জ্বালানি সংকট, এটা নিয়ে তাদের অ্যাটেন্ড করা উচিত। অনেকটা আসলে এরকম বক্তব্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে বিরোধী দলকে জনগণের সম্পৃক্ত যেসব বিষয়গুলো, সেগুলো নিয়ে আরো বেশি আসলে আলোচনা করবার দরকার রয়েছে। আমরা আসলে আলোচনা চেয়েছিলাম শুনতে, কিন্তু সময় আমাদের হাতে নেই, তবে আলোচনা চলতেই থাকবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন ৭১ জানালে। আবারও আগামীতে আপনাদের সাথে আমরা নিশ্চয়ই অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো। দর্শক, বিরতির সময় হয়ে গেল, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, আমন্ত্রণ আবারও ৭১ জানালে। আমরা আসলে শেষের দিকে আছি এবং স্বাভাবিকভাবেই দেশের বাইরের খবর, ইরান যুদ্ধের খবর নিয়ে আসলে আলোচনা না করলেই নয়। কারণ এই যুদ্ধের ফলে বাংলাদেশ সহ পৃথিবীর নানা দেশে জ্বালানি সংকটের পাশাপাশি নানা ধরনের অর্থনৈতিক সামনের দিনগুলোতে সংকট তৈরি হয় কিনা, সেটির একটি শঙ্কা আসলে দেখছেন। খাজা মঈনুদ্দিন, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন সর্বশেষ তো আলোচনা আসলে আমরা দেখলাম, দ্বিতীয় দফা যেটা হওয়ার কথা ছিল ইসলামাবাদে, সেটা তো হলো না। যুদ্ধবিরতি যদিও এখনও আছে, কিন্তু এর মাঝে হরমুজ প্রণালী নিয়ে এক ধরনের অবস্থান, যে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে এটি তাদেরই নিয়ন্ত্রণে, আবার ইরান বলছে যে কোনোভাবেই হচ্ছে এটি তাদের নিয়ন্ত্রণে না, এটি পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে ইরানের। এই বিষয়টি যদি ফয়সালা না হয়, আপনার কাছে কি মনে হয় সামনের দিনগুলোতে আবারও কি যুদ্ধ শুরু তো হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সেটি কি ভয়াবহ আকার ধারণ করবে? দেখেন, ইরান যুদ্ধটা যখন শুরু হয়, যেহেতু যুদ্ধের মেইন পার্টিতে আমেরিকা, যেহেতু আমেরিকা আক্রমণকারী, এবং দেখেন আমেরিকা যুদ্ধে জয়েন করেছে যথেষ্ট ওই রকম দীর্ঘমেয়াদী, মানে ডোনাল্ড ট্রাম্প দীর্ঘমেয়াদী চিন্তা না করে জয়েন করেছে। ডোনাল্ড ট্রাম্প ধরে নিয়েছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে আনা গেছে, ইরানে খুব সহজে রেজিম চেঞ্জ করে দেওয়া, লোকজন বেড়ে যাবে, ইসলামিক গার্ড ধ্বংস হয়ে যাবে, খমিনি এবং তার সাঙ্গপাঙ্গরা বিদায় নেবে, এরকম একটা অনুমান থেকে ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি ইসরায়েলকে ফলো করেছে, আক্রমণ যেহেতু ইসরায়েল আগে করেছে। এবং দেখেন, এটা যুদ্ধের প্রথম অবজেক্টিভ কী ছিল, যে ইরানের নেতৃত্ব ধ্বংস করব, রেজিম চেঞ্জ করব এবং ইউরেনিয়াম বা পারমাণবিক সক্ষমতা ধ্বংস করব। সেখান থেকে ডিভিয়েশনটা হলো কোথায় দেখেন, আস্তে আস্তে যখন ইরান আমেরিকান ঘাঁটিগুলোকে আক্রমণ করলো এবং এর মধ্য দিয়ে অর্থনৈতিক সংকট তৈরি হলো, বিশেষ করে এনার্জি ক্রাইসিস তৈরি হলো, আমেরিকার ফোকাস ওখান থেকে চেঞ্জ হয়ে গেল। তার দেশের মানুষের, ইউরোপের মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে গেল, এটা নিয়ে তার উদ্বেগ বাড়লো। বিশ্ববাসীর কাছে আমেরিকা যথেষ্ট সমালোচনার শিকার হলো, এটা নিয়ে তারা সমস্যায় পড়ে গেল। অন দ্য আদার হ্যান্ড, ইসরায়েলের প্রায়োরিটি কিন্তু সেম রয়ে গেছে। তার যে জিঘাংসা ইরানের প্রতি, সেখান থেকে এক চুলো নড়েনি। দেখেন, আজকের খবর হচ্ছে ইসরায়েল যথেষ্ট পরিমাণে অ্যামিউনিশন সংগ্রহ করছে। এটা ইঙ্গিত করছে যে ইসরায়েল আবার ইরানে আক্রমণ করতে চায়। আমি আপনাদের এই টকশোতে এসে কিছুদিন আগে বলেছিলাম যে এই যুদ্ধটা বিরতি হবে, কিন্তু যুদ্ধ চট করে থামবে না, একটা দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে। কারণ হচ্ছে যে
যেহেতু আমেরিকার ক্যালকুলেশনটা পাল্টে গেছে, হরমুজ সম্ভবত প্রথমে হিসাবেই নেয়নি যে হরমুজ যে ইরান নিয়ন্ত্রণ করতে পারবে, এবং এই যুদ্ধটা ইরানের যে টোপোগ্রাফি বা ভূপ্রকৃতি, সেখানে যদি ল্যান্ড ফোর্স নামিয়ে দেয় আমেরিকা এখানে মৃত্যুকূপের মধ্যে পড়ে যাবে, সেটা তো পরে অনুমান করেছে যেটা হতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিছুটা খেই হারিয়ে ফেলেছেন, ফেলে এখন নতুন করে ক্যালকুলেট করেছেন হরমুজ নিয়ন্ত্রণ করব, ইউরেনিয়াম প্রোটিনের সাথে আলাপ করব, পুরো জিনিসটা একটা বিচ্ছিন্ন জায়গায় চলে গেছে। ফলে আমেরিকা কিছুটা সময় নিচ্ছে। দেখেন, এই যে যুদ্ধবিরতির সময় নিচ্ছে, একদিকে আলোচনা, আরেকদিকে চাপ বৃদ্ধির চেষ্টা করছে। এখন চিন্তা করছে যে হরমুজটা ব্লকেট দিয়ে ইরানের উপর চাপ তৈরি করা যায় কিনা। অন দ্য আদার হ্যান্ড, আর্মস অ্যান্ড অ্যামিউনিশন, সাধারণত মিলিটারি স্পেশালিস্টরা বলেন যুদ্ধবিরতি যখন হয় তখন আসলে ক্লান্ত সৈন্য বা ক্লান্ত পার্টিগুলো পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। সুতরাং ইরান যুদ্ধ যে ফর্মই হোক না কেন, মানে খুব 2-1 সপ্তাহের মধ্যে যাচ্ছে বলে মনে হচ্ছে না, এবং এটার অনিবার্য ভিকটিম হচ্ছে বিশ্বের অর্থনীতি এবং আমাদের মতো দেশ, বিশেষ করে আমাদের মতো দেশের মধ্যবিত্ত সাধারণ মানুষ। তাদের জীবনযাত্রা, তাদের আয় রোজগার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং আমার মনে হয় যে আমাদের সরকার একটা ভিন্ন কমিটি গঠন করেছে, কিন্তু আমার মনে হয় যে এই জ্বালানি সংকট এবং ইরান যুদ্ধের প্রেক্ষিতে এটা ক্রাইসিস টাস্ক ফোর্স গোছের কিছু একটা আমাদের করা উচিত। কারণ এটা যুদ্ধ যদি ধরা যাক 1 মাস পরে শেষ হয়ে গেল, এটার ইফেক্ট খুব দ্রুতই যাচ্ছে না, শেষ হবে না। নিশ্চয়ই আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল আহসান, নিরাপত্তা বিশ্লেষক। আপনার কাছে জানতে চাই, এই যে দীর্ঘায়িত যদি হয় যুদ্ধটি, অথবা যুদ্ধটি যদি শেষও হয়ে যায়, তার যেই রেশ সেটি তো আসলে কাটিয়ে উঠতে সময় লাগবে। এর মাঝেই আমরা গণমাধ্যমে দেখছিলাম যে ইরান হওয়ার শঙ্কা করা হচ্ছে তুরস্ককে নিয়ে, অর্থাৎ পরবর্তীতে তুরস্কের প্রতি এক ধরনের মার্কিন যুক্তরাষ্ট্রের নজর পড়েছে আমরা বলতেই পারি। এটি যদি হয় তাহলে আসলে এই মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এই দেশগুলোর ভবিষ্যৎ দিন শেষে আসলে কি হতে যাচ্ছে বলে মনে হয়? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, এবং ৭১ টিভির দর্শক এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনি যে প্রশ্নটি করলেন সেটা হচ্ছে যে যুদ্ধের যে কনকমিটেন্স ইম্প্যাক্ট থাকে, যেটাকে বলা হয় যে আপনার সিম্প্যাথেটিক ইম্প্যাক্ট। আপনি যদি মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের স্ট্র্যাটেজিক ফ্যাক্টরগুলো দেখেন, তুরস্ক হচ্ছে যে অটোমান সাম্রাজ্য, সেই লিগেসি তাদের আছে। তারা এরদোগানের সময় আবার সেই ধরনের একটা আধিপত্য বিস্তারের জন্য, হয়তো বা অটোমান সাম্রাজ্যে যে আধিপত্য বিস্তার ছিল সেটা তারা করতে পারবে না, বাট মুসলিম দেশগুলোকে কানেক্ট করে তাদেরকে নিয়ে একটা ইন্টারন্যাশনাল বা স্ট্র্যাটেজিক একটা ফোরাম তারা করার চেষ্টা করে। তাদের সেই ধরনের একটা কোভার্ট, এখনই এত ওভার্ট না হোক, বাট কোভার্ট একটা ইন্টেনশন রয়ে গেছে। তো মধ্যপ্রাচ্যে যেটা বাথিজম ছিল, যেটাকে ডাই ডাউন করেছে যুক্তরাষ্ট্র, সেইখানে যদি আবার তুরস্ক থেকে সেই ধরনের কোনো একটা সম্ভাবনা দাঁড়ানোর সম্ভাবনা তারা দেখতে পায় বা সেটাকে একটা থ্রেট মনে করে, তাহলে কিন্তু তুরস্কের দিকে যাওয়ার সম্ভাবনাকে আপনি পুরোপুরি নাকচ করতে পারেন না। তো এই ধরনের একটা ইম্প্যাক্ট হতে পারে। সেটা ইউএস এর যে লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যান আছে সেটাতে তুরস্ক যদি একটি টার্গেট হিসাবে তারা, বা সম্ভাব্য থ্রেট হিসাবে, যেহেতু সেটা মুসলিম দেশ এবং তার লিগেসি একটা আছে, তারা সেটা রিকভার করতে চায়। তারা বা নিজেদের অর্থনৈতিক উন্নয়ন করেছে এরদোগানের সময়, এবং সামরিক ব্লক বিভিন্নভাবে তারা এস্টাবলিশ করার চেষ্টা করছে। ইভেন আমাদের দেশেও তারা একটা ট্রাই করার চেষ্টা করেছে। তুরস্ক, পাকিস্তান, ইরান, বাংলাদেশ এদিক দিয়ে একটা বিল্ড করার চেষ্টা করেছে তারা। তো এই ধরনের থ্রেট মনে করলে তারা অবশ্যই প্রিএমশন বলেন, বা যেটা হচ্ছে যে তারা আগে থেকে একটা যদি ব্যবস্থা নিতে চায়, সে ধরনের করাটা অস্বাভাবিক কিছু না। আমরা দেখেছি গতকাল যে ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাত তারা বের হয়ে গেছে, এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন যেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো ছিল সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এক ধরনের সেসব দেশগুলো একটু চাপের মধ্যে পড়েছে কম বেশি অর্থনৈতিক, এবং একই সাথে তেল তারা হচ্ছে রপ্তানি করার ক্ষেত্রে। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে এই ওপেক থেকে বের হয়ে যাওয়ার ফলে সেটির কোনো প্রভাব কি আদৌ আসলে পড়বে কি না এই জ্বালানির যে সংকটটি সারা বিশ্বে চলছে তার মধ্যে?
ধন্যবাদ। ওপেক যেহেতু তেলের মূল্য নিয়ন্ত্রণ এবং তেলের সরবরাহ নিয়ন্ত্রণে একটা কার্যকরী ভূমিকা রাখে, তো সেটা থেকে একটা দেশ বের হয়ে গিয়েছে, অন্যান্য দেশ যদি বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার সঙ্গত কারণও আছে। ইরান যে পলিসিটা ফলো করেছে সেটা হচ্ছে পার্শ্ববর্তী বা এই অঞ্চলের যে দেশগুলোতে ইউএস এর স্থাপনা আছে বা যারা ইউএস এর সাথে একটা টাইজ বা অ্যালাইজ মেনটেন করে, তাদের সবগুলোকে তারা আক্রমণ করেছে। এবং মেইনলি যে ইউএস বেস যে সমস্ত দেশগুলোতে আছে এবং যে সমস্ত স্থাপনা আছে এবং তাদের ওয়াটার পিউরিফিকেশন যে প্ল্যানগুলো আছে সবগুলোতে করেছে। তো সেই ধরনের একটা থ্রেট, এবং ইরান কিন্তু আপনার ইউএস ইসরায়েল দুটোর আক্রমণকে তারা সাস্টেইন করে কিন্তু এতদিন রয়ে গেছে। সেখানে ইরানের একটা সক্ষমতা তার পার্শ্ববর্তী দেশগুলো দেখতে পেরেছে। তো সেই ক্ষেত্রে যদি তারা এই ইরানের সম্ভাব্য আক্রমণ বা ফিউচারে যদি আরো এই ওয়ারটা প্রলং করে, তাহলে সেখান থেকে ধরেন যে আক্রমণ বা সেই ধরনের একটা থ্রেট যদি তারা চিন্তা করে এখান থেকে যদি বের হয়ে যায়, তাহলে ওপেক যদি অকার্যকর হয়ে পড়ে বা ইফেক্টিভ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তো ধরেন যে আপনি এটা বিশ্বের তেলের বাজারে বা তেল মূল্য নিয়ন্ত্রণ বা সরবরাহে একটা বড় ধরনের ইফেক্ট পড়বেই। এবং এটার আবার কাউন্টার পার্টও আছে, তাই না? যে আপনার ইউএস ফরেন পলিসি হচ্ছে মিলিটারাইজড ফরেন পলিসি। আপনি যেটা বললেন যে তুরস্কের কোনো থ্রেট আছে কিনা, তো ইউএসএ যেটা আপনি দেখেন যে তারা যে চীন বা চীনের মতো, চীনের যেমন সফট স্ট্র্যাটেজি, তারা এরকম অফেন্সিভ বা মিলিটারাইজড ফরেন পলিসি ফলো করে না, ইউএসএ কিন্তু করে। তো সেই ক্ষেত্রে যদি ফিউচারে যদি এই ওয়ারটা আরো প্রলং হয়, ইউএসএ যদি ইরান যেহেতু শান্তি চুক্তিটাও যেহেতু স্থবির হয়ে গেছে এবং যে কন্ডিশন ইউএসএ দিয়েছে ইরান সেটা মানছে না, সেক্ষেত্রে যদি সে আরো সম্ভাব্য কোনো সামরিক প্রক্রিয়া বা যুদ্ধে জড়ায়, সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য দেশগুলোর ইউএস এর আক্রমণের শিকার হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেই ক্ষেত্রে তারা এই মানে ইসলামিক ব্লক বা ইউএস বেস যে ব্লকগুলো আছে বা ওপেক বা অন্যান্য যে সংস্থাগুলো আছে সেগুলো থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতে পারে অ্যাজ এ টেম্পোরারি মেজার। খাজা মঈনুদ্দিন, আপনার কাছে কি মনে হয় যে এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর এখনকার বর্তমান যে অবস্থা, কিছুটা তো ওপেক থেকে যেহেতু একটি দেশ বেরিয়ে গেছে, যদিও এখানে বলা যে ওপেক লিড করে হচ্ছে সৌদি আরব, সৌদি আরবের আসলে এটা নিয়ে কোনো মাথা ব্যথা আমরা দেখছি না। সেই জায়গায় সৌদি আরবও তো ক্ষতিগ্রস্ত হয়েছে যখন এই যুদ্ধটি হয়। ইরান তো তাদেরও মার্কিন ঘাঁটিতে হচ্ছে হামলা করেছিল। সেই জায়গায় এখন যখন হরমুজ প্রণালী বন্ধ, মার্কিন যুক্তরাষ্ট্র সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সেই জায়গায় সৌদির সাথে ইরানের সম্পর্কটা কি আপনার কাছে কি মনে হয় স্বাভাবিক আর কি হবে, নাকি কিছুটা সময় হয়তো লাগবে? না, এটা তো ধরেন কয়েকটা সমস্যা আছে। আপনার ইউএইর যে চলে যাওয়া ওপেক থেকে, এটা কিন্তু খুব সাধারণ ডিসিশন না, এটা এখনো কমপ্লিকেটেড। সৌদি আরবের সাথে ইউএইর সম্পর্ক মোটামুটি ভালো, কিন্তু এই বিষয়ে গোপন কোল্ডওয়ার আছে ওপেকের বিষয়ে। আবার দেখেন এই সময় অনেকটা ঘটনা দেখেন, এই সময় ইউএই পাকিস্তান লোন নিয়েছিল, সেটা ফেরত চেয়েছে এই সময়। এটা কিন্তু ইরান যুদ্ধে পাকিস্তানের মিডিয়েশনের ফল। আবার আরেকটা জিনিস লক্ষ্য করেন, ইরান যুদ্ধের ফলে আমার যে ভাই বলেছেন যে ইরান সাস্টেইন করেছে আমেরিকার আক্রমণটা, সাস্টেইন করার ফলে আরেকটা ইম্প্যাক্ট হয়েছে কান্ট্রিজ লাইক ওমান অ্যান্ড কাতার। তারা কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি ইরানের সাথে যোগাযোগ করেছে এবং শেষের দিকে দেখেন ইরান এই দুইটা দেশে আক্রমণ করেনি, বাকিগুলো করেছে। এখন একটা সিভিলাইজেশনাল ক্রাইসিস আছে, ইরান পার্সিয়ান সিভিলাইজেশন রিপ্রেজেন্ট করে, আর সৌদি আরব বা অন্যান্য দেশগুলো তারা আরব। যে কারণে 80-এর দশকে যখন ইরান ইরাক ওয়ার হয়, ওই যুদ্ধের অনেক সমস্যার একটা সমস্যা ছিল জাতীয়তাবাদ। ইরানিরা পার্সিয়ান, ইরাকিরা আরব, ফলে আরব দেশগুলো ইরাকের পক্ষাবলম্বন করেছে সময়। এখন এই ধরনের ন্যাশনাল ডিবেটটা থাকবে সৌদি আরব বা ইরানের মধ্যে, কিন্তু ইরান যদি সাস্টেইন করে যায় সিচুয়েশন, তাহলে সৌদি আরব হয়তো একটা ওয়ার্কেবল রিলেশনে আসবে। কারণ গত 2 বছর আমরা দেখেছি যুবরাজ MBS মোহাম্মদ বিন সালমান প্রথম দিকে ইরানের প্রতি অনেক বেশি হস্টাইল ছিল, পরে ইরানের সাথে নেগোসিয়েশনে কিন্তু MBS জয়েন করেছে। মানে হি আন্ডারস্ট্যান্ড রিয়াল পলিটিক, যে এই রাজনীতির বা আন্তর্জাতিক সম্পর্কের যে বাস্তবতা, সেটা যদি মানে তাহলে সৌদি আরব এবং ইরান আগামী ওয়ারের সিচুয়েশন যাই হোক, এটা একটা নেগোসিয়েশন আসতে পারে। একটা মধ্যপ্রাচ্য পলিটিক্সের ব্যাপারে যেটা বললেন, এই ইরান ওয়ার, আমার নিজের ব্যক্তিগত ধারণা, আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, সেই হিসেবে আমি মনে করি ইরান ওয়ার
গ্লোবাল অর্ডারকে অনেকখানি অ্যাফেক্ট করছে। যে ক্যালকুলেশনের ভিত্তিতে গত 10-15 বছরের যে আপনি জান নরেগাকে পানামা থেকে আমেরিকা ধরে নিয়ে আসলো, মাদুরোকে ধরে নিয়ে আসলো, এরকম ঘটনা তো ঘটিয়েছে। এখন এই জাতীয় ঘটনার ক্ষেত্রে যে চট করে সব জায়গায় ঘটানো যাবে, ইরানে ঘটানো যায়নি, টার্কিতে ঘটানো যাবে আমার মনে হয় না। আর একই সাথে দেখেন ভ্লাদিমির পুতিন কতটা এম্পাওয়ার্ড হয়ে গেছে এই যুদ্ধের ফলে। এখন ডোনাল্ড ট্রাম্পকে ভ্লাদিমির পুতিনের দ্বারস্থ হতে হয় ইরানের সাথে নিষেধ করার জন্য। অন দ্য আদার হ্যান্ড চায়না ওই ডেং জিয়াওপিং এর সময় তাদের একটা পলিসি ছিল, হাইড ইয়োর স্ট্রেংথ, বাইড ইয়োর টাইম। এখন এই যে শি জিনপিং এসে বলছেন যে সেই সময় চলে গেছে, এখন ইরান চায়নার সময় এসে গেছে নিজের স্ট্রেংথ শো করা। তার মানে আসলে বলাই যায় যে ভূ রাজনীতির একটি বিশাল পরিবর্তন আমরা লক্ষ্য আসলে করছি। হতে যাচ্ছে সামনের দিনগুলোতে। ধন্যবাদ মোহাম্মদ জুগলুল হাসান আপনাকে। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে, এবং একসাথে খাজা মঈনুদ্দিন আপনাকেও আগামীতে আবারও নিশ্চয়ই কথা হবে। দর্শক ছিলেন এতক্ষণ আপনারাও, আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে আবার।